আসসালামু আলাইকুম। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রাণীবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব বায়োলজির সেকেন্ড পেপার। তার আগে আমি কিছু কথা বলবো, যেটি হলো ড্রাগ। জীবন বাঁচাতে এবং ধ্বংস করতে দুটির জন্যই ড্রাগের প্রয়োজন হয়। প্রশ্ন আসতে পারে, আমরা সাধারণত ড্রাগ, ওষুধ জীবন বাঁচাতে ব্যবহার করি, ধ্বংস করতে কেন? সেটি হলো, ড্রাগের অপব্যবহার জীবন ধ্বংস করার জন্য দায়ী। একটি মানুষের জীবনে কখন ড্রাগ প্রয়োজন হয়? যখন তার দেহে কোনো একটি রোগ বাসা বাঁধে অথবা তার দেহের ইমিউনিটি সিস্টেম স্বাভাবিক মানুষের মতো যখন কাজ না করে, তখন তার ইমিউনিটি সিস্টেমকে সক্রিয় করার জন্য আমরা ডাক্তাররা সাধারণত এই ড্রাগ ব্যবহার করে থাকেন। কিন্তু যদি একজন সুস্থ ব্যক্তি শুধুমাত্র তার স্বাভাবিক জীবন থেকে দূরে থাকার জন্য এবং সাময়িক আনন্দের জন্য যখন কিছু ওষুধ আছে যেগুলো ডিপ্রেশন বা অন্য কোনো রোগের জন্য ডাক্তাররা ব্যবহার করে থাকেন, এই জাতীয় ওষুধগুলো যখন তারা এটিকে অভ্যাসগত কারণে সেবন করেন, তখন তাকে আমরা ড্রাগ অ্যাডিক্টেড বলি। ডাক্তাররাও বলেন কোন একটি ড্রাগের প্রতি অ্যাডিক্টেড কিভাবে হয়। যেমন তুমি যদি ডায়াবেটিসের রোগী হও, তাহলে ডায়াবেটিসের ওষুধ তোমার রেগুলার খেতে হবে। এখানে তুমি এটি বাধ্য হয়ে খাবে, কিন্তু এর প্রতি তোমার যদি নেশা আক্রান্ত হয়ে যায়, তখন তাকে আমরা বলি অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত। তো এরকম অনেক ওষুধ আছে, মাদক আছে, যেগুলো আমরা সাধারণত এই নেশা করার জন্য গ্রহণ করে থাকি, যেটা নিজের স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমন তার পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ, তেমন তার দেশের জন্য ঝুঁকিপূর্ণ। তো আমি এই ক্লাসের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, তোমরা এই ড্রাগ, মাদক এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবে এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে সবসময় নিজে উদ্বুদ্ধ হবে এবং অন্যকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে। এবার আমরা নিয়মিত যে টপিকস সেখানে চলে যাব। তো আমরা পড়তেছিলাম জিনতত্ত্ব। জিনতত্ত্বের আমরা আজকে গতদিন পড়েছিলাম লিথাল জিন বা প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আজকে আমরা পড়ব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম ছিল, তার মধ্যে আজকে যেটা পড়ব তার নাম হলো অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস অ্যাপিস্টেসিস জিনিসটা কি? এই অ্যাপিস্টেসিস জিনিসটা হলো দুটি জিনিস নিয়ে গঠিত। একটা হলো অ্যাপিস্ট্যাটিক জিন, আর একটা হলো হাইপোস্ট্যাটিক জিন। অ্যাপিস্ট্যাটিক জিন কোনটি আর হাইপোস্ট্যাটিক জিন কোনটি, এটি বুঝলেই মোটামুটি অ্যাপিস্টেসিস বোঝা যাবে। যদি কোনো একটি জিন অন্য একটি জিনের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে, তখন তাকে আমরা অ্যাপিস্ট্যাটিক জিন বলি। আর যে জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পেল, তাকে আমরা হাইপোস্ট্যাটিক জিন বলে থাকি। আর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাপিস্ট্যাসিস। তার মানে হলো কি, যদি কোনো একটি দুটি জিন কোনো একটা নির্দিষ্ট অ্যালিলের, অথবা যদি একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের, প্রকট নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে প্রকট অ্যাপিস্ট্যাসিস বলে বা অ্যাপিস্ট্যাসিস বলে। অ্যাপিস্ট্যাসিস শব্দের অর্থ হলো, যদি কোনো একটি জিন কর্তৃক আরেকটি জিন বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় অ্যাপিস্ট্যাসিস। এই অ্যাপিস্ট্যাসিস আবার দুই প্রকার। একটা হলো প্রকট অ্যাপিস্ট্যাসিস, প্রকট অ্যাপিস্ট্যাসিস, আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস দুইটা আছে, একটা প্রকট অ্যাপিস্ট্যাসিস, একটা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস। প্রকট অ্যাপিস্ট্যাসিস কোনটা? যদি কোনো, আবারও বলছি, যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দান করে, তখন তাকে প্রকট জিন বলে। আবারও বলতেছি আমি, যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক
প্রকট জিনের নন এরিলিক একটা ক্রোমোজোমের লোক আছে থাকবে, সেইখানে যদি একটা জিনের এই প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদান করে তখন তাকে বলা হবে প্রকট অ্যাপিস্ট্যাসিস। আর দ্বৈত প্রচ্ছন্ন কি? দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস আমরা সাধারণত বলে থাকি যদি কোনো প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তখন ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় এবং অন্য বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় না। এটাকে আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস। এবং দুই ক্ষেত্রে অনুপাত দুই রকম হয়। প্রকটের ক্ষেত্রে অনুপাত হয় 13:3 আর দ্বৈত প্রচ্ছন্নের ক্ষেত্রে অনুপাত হয় 9:3, 9:7, 9:7। এবং দুইটার ক্ষেত্রেই আমরা জানি যে অনুপাত হওয়ার কথা ছিল কত? 9:3:3:1 এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 9:7 এবং 13:7 সকল ক্ষেত্রেই কিন্তু অনুপাতিক ফল যেটা সেটা কিন্তু সমান। অনুপাতিক ফল এখানেও 16, এখানেও 16, এখানেও 16, কিন্তু এক একটা ক্ষেত্রে এক একটা অনুপাত পাওয়া যায়। এটার কারণ কি? এটার মূল কারণ হলো এই যে অ্যাপিস্ট্যাটিস জিন বা অ্যাপিস্ট্যাসিস জিন, এটা প্রকটও হতে পারে অথবা দ্বৈত প্রচ্ছন্নভাবেও এটি থাকতে পারে। তো আমরা প্রথম যেটি পড়ব সেটি হলো প্রকট অ্যাপিস্ট্যাসিস। প্রথম পড়ব প্রকট অ্যাপিস্ট্যাসিস। এই প্রকট অ্যাপিস্ট্যাসিস জিনিসটা কি? যেমন আমরা এখানে প্যানেট ও বেটসন নামক দুজন বিজ্ঞানী এই সাদা লেঘর্ন এবং সাদা ওয়াইন্ডট নামক দুটি মুরগির মধ্যে এরকম একটা সংক্রমণ ঘটিয়ে এই প্রকট অ্যাপিস্ট্যাসিসের বর্ণনা করেছেন। আমরা সেটি দেখব এখানে। তো আমরা প্রকট অ্যাপিস্ট্যাসিস কাকে বলছিলাম? যদি একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদান করে তখন তাকে আমরা বলবো প্রকট অ্যাপিস্ট্যাসিস। এই প্রকট অ্যাপিস্ট্যাসিস যেটা হবে, ধরা যাক আমরা এখানে ধরলাম সাদা লেঘর্ন বা রঙিন। আমরা যদি বলি সাদা লেঘর্ন এর রঙিন পালকের জন্য, সাদা লেঘর্ন, লেঘর্ন মুরগির রঙিন পালকের জন্য যে দায়ী জিন, পালকের জন্য দায়ী জিন ক্যাপিটাল সি, হলো ক্যাপিটাল সি। আর যদি সাদা লেঘর্নের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন, সাদা লেঘর্নের পালকের জন্য দায়ী জিন ক্যাপিটাল সি। আর যদি বলি সাদা লেঘর্নের মুরগির রঙিন পালকের প্রকাশে বাধাদানকারী জিন, বাধা দানকারী জিন ক্যাপিটাল আই। তাহলে আমরা একটা বুঝলাম যে সাদা লেঘর্ন যে মুরগি থাকবে তার পালক থাকবে রঙিন, এবং এই রঙিন পালকের জন্য যে প্রকট জিনটা দায়ী তার সেটা হলো ক্যাপিটাল সি। আর যদি কোনো কারণে এই সাদা লেঘর্ন মুরগির মধ্যে এই ক্যাপিটাল আই মানে ক্যাপিটাল আই জিনটা থাকে তাহলে সে ওই রঙিন পালকটির রং প্রকাশে বাধা দান করবে। ওকে, এই কথাটা দুটো মনে থাকতে হবে যে একটা হলো অ্যাপিস্টালি, এখানে অ্যাপিস্ট্যাটিক জিন হলো কোনটা? অ্যাপিস্ট্যাটিক জিন হলো আই, কারণ আই হলো বাধা দান করবে, এ হলো আই হলো বাধা দান করবে, সেহেতু আই হলো অ্যাপিস্ট্যাটিক জিন। আর সি হলো হাইপোস্ট্যাটিক জিন, কারণ সি বাধা প্রাপ্ত হবে, বাধা প্রাপ্ত যে হবে সে হবে হাইপোস্ট্যাটিক এবং যে বাধা দান করবে সে হবে অ্যাপিস্ট্যাটিক। তো আমরা যদি এখন স্বাভাবিকভাবে আমরা বলি সাদা লেঘর্ন, সাদা লেঘর্ন
রঙিন সাদা লেঘর্ন মুরগির যদি জিনোটাইপ হয়, মনে করলাম আমরা দুটা নিব, প্রথমে সাদা লেঘর্ন মুরগির জিনোটাইপ হবে তাহলে দুটো ক্যাপিটাল সি এবং দুটো ক্যাপিটাল আই। এখানে কিন্তু সাদা লেঘর্ন বলবো এই কারণে, যেহেতু এখানে ক্যাপিটাল আই আছে, তার মানে তার পালকের রং রঙিন হবে না। তা সাদা লেঘর্নের জন্য এটি ক্যাপিটাল আই থাকবে, আই যেহেতু আছে সেহেতু তার পালকের রং রঙিন হবে না। একইভাবে সাদা যদি ওয়াইনডট মুরগি নেই, আরেকটা সাদা ওয়াইনডট মুরগির জিনোটাইপ হবে স্মল সি এবং স্মল আই। এই ঠিক আছে, তাহলে প্রথম যে জেনারেশন হবে পিতামাতা, সেখানে আমরা পাবো পিতামাতা যেটা নিব আমরা, পিতা সাদা লেঘর্ন, এটা হলো ফিনোটাইপিক বৈশিষ্ট্য, সাদা লেঘর্ন এবং সাদা ওয়াইনডট। সাদা ওয়াইনডট এটা হলো ফিনোটাইপিক বৈশিষ্ট্য। তাহলে জিনোটাইপ কি হবে? জিনোটাইপ হবে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই এবং স্মল সি, স্মল আই। ওকে, এখন এখানে যদি আমরা গ্যামেট করি তাহলে গ্যামেট কি হবে? দেখো, আমরা জানি যে গ্যামেট হলে সিঙ্গেলগুলো আসবে। এখানে দুইটা গ্যামেট হবে, একটা গ্যামেট এবং একটা গ্যামেট, তাই না? এখানেও এটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা গ্যামেট হবে, এটা পুং গ্যামেট, এটি স্ত্রী গ্যামেট। ওকে, তাহলে এখান থেকে যদি ফার্স্ট জেনারেশনের যে মুরগিগুলো হবে সেগুলো কেমন হবে আমরা দেখি। ফার্স্ট জেনারেশনে এখানে একটা করে দেখি আমরা, যেহেতু একই রকম সব। তাহলে ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। তো এটা কি হবে? এটার রং কি হবে? এটার রং অবশ্যই সাদা হবে। কেন হবে? কারণ রঙিন পালকের জন্য দায়ী জিন সি আছে, কিন্তু যেহেতু এই অ্যাপিস্ট্যাটিক জিন আই আছে, অতএব এটা রং প্রকাশ পাবে না, রঙিন রং প্রকাশ পাবে না, এটি হয়ে যাবে সাদা। এটি কি হবে? সাদা। এটি মনে রাখতে হবে। যদি কখনো, এটা সহজ উপায় হলো, যদি আমরা কোথাও এই ক্যাপিটাল আই পাই তাহলে আমরা বলবো এটির রং হবে সাদা। যদি ক্যাপিটাল আই না থাকে সেই ক্ষেত্রে আমাদেরটা হবে রঙিন। তো আমরা এবার এই যে এটা ফার্স্ট জেনারেশনে F1 জনুতে আমরা পেলাম, F1 জনুতে আমরা যা পাবো, যে কটা মুরগি পাবো সে কটা সবগুলোই হবে সাদা। তাহলে আমরা সেকেন্ড জেনারেশন যেটা থাকবে, সেকেন্ড জেনারেশন আমরা চেকার বোর্ডে দেখব। আমরা F2 জনুর ফলাফল চেকার বোর্ডে দেখব। F2 জনুর ফলাফলটা চেকার বোর্ডে দেখব। দেওয়া হলো, চেকার বোর্ডে দেওয়া হলো। এটা কীরকম হবে? F2 জনুর ফলাফল। আমরা একটা চেকার বোর্ড আঁকি আগে। গ্যামেট পেয়েছিলাম যে কয়টা, আমরা ওখানে গ্যামেট কি পাবো সেটা আগে দেখতে হবে, যে ওখানে যে গ্যামেটগুলো হবে সেই গ্যামেটগুলো কি ছিল। আমরা দেখি যে সি আই, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। এখান থেকে আমাদের যে গ্যামেটগুলো হবে সেই গ্যামেটগুলো কি কি হবে? ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, একটা গ্যামেট হবে। আরেকটা গ্যামেট হবে ক্যাপিটাল সি, স্মল আই। আবার স্মল সি, ক্যাপিটাল আই। যেহেতু 4 ধরনের জিন আছে, 4টা গ্যামেট হবে। স্মল সি, স্মল আই, এই 4টা গ্যামেট হবে। তাহলে 4টা গ্যামেট লিখি, ক্যাপিটাল সি, স্মল আই,
ক্যাপিটাল আই, এবং ক্যাপিটাল সি স্মল আই, আবার স্মল সি ক্যাপিটাল আই, এবং স্মল সি স্মল আই। এখানেও 4 ধরনের গ্যামেট হবে। ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, এবং স্মল সি স্মল আই। এবার এগুলা ক্রস গুণ করো। ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। একইভাবে এটা হবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। এখানেও ক্যাপিটাল সি স্মল সি স্মল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল আই স্মল আই। এটাও স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, স্মল সি স্মল আই স্মল আই। এবার দেখো যেখানে ক্যাপিটাল আই থাকবে সেটাই হবে সাদা, আর কোনো কথা নেই। এখানে ক্যাপিটাল আই আছে, এটা হবে সাদা, এটাও সাদা, এটাও সাদা। ক্যাপিটাল আই থাকলেই সেটা সাদা হবে। এটাও সাদা। এখানে কিন্তু স্মল আই আছে, এটা হবে রঙিন। এখানে ক্যাপিটাল আই আছে, এটাও হবে সাদা। এখানে কিন্তু স্মল আই আছে, ক্যাপিটাল আই নেই, এটা রঙিন হবে। এটা সাদা, এটাও সাদা, এটাও সাদা। ক্যাপিটাল আই থাকলেই সেটা সাদা হবে। এটাও সাদা, এটাও সাদা, এটা কিন্তু রঙিন। এটা কি হবে? এটাও সাদা। আচ্ছা, এটা কি হবে? এটা কিন্তু একদম আমরা যে বলছিলাম সাদা লেঘর্ন, সাদা ওয়াইন ডট, এটা কিন্তু সাদা ওয়াইন ডটের জিনোটাইপ। সাদা ওয়াইন ডটের যে স্মল সি স্মল আই ছিল, এটাও সাদা হবে। তাহলে এক্ষেত্রে আমরা সাদা কয়টা পেলাম দেখি। আমরা সাদা পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সাদা পেলাম 13টা, আর রঙিন পেলাম কত আমরা? 3টা। 1 2 3, রঙিন পেলাম 3টা। তাহলে সাদা ইস্টু রঙিন, যার অনুপাত কত হবে? 13:3। কিন্তু হওয়ার কথা ছিল কত? 9:3:3:1। কারণ এই এপিস্ট্যাটিক জিনের কারণে, এই আই এর কারণে, এপিস্ট্যাটিক জিনের কারণে এটি 13:3 হয়েছে। এই যে একটি ব্যতিক্রম, এটি প্রথম সূত্রের একটি প্রকট এপিস্ট্যাটিকের ব্যতিক্রম। তো আমার মনে হয় তোমরা প্রকট এপিস্টেসিসটা বুঝতে পেরেছো। এবার আমরা সেকেন্ড যে আরেকটি, সেটা হলো প্রচ্ছন্ন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসও আমরা আজকে দেখব। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তো এটা মোটামুটি আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পেরেছো।
এটা আমি মুছে দিচ্ছি। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসটা কি দেখো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এটি মূলত আমি বলবো যখন দুটি ভিন্ন লোকাসে অবস্থিত যে দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধাদান করবে, তখন আমরা এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলবো। আমরা যদি সহজভাবে বলি, তাহলে যদি বলি যে কোনো একটি প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকে, তাহলে অপর যে একটি বৈশিষ্ট্য, যেখানে প্রকট জিন হোমোজাইগাস অবস্থায় থাকলেও তার বৈশিষ্ট্য মূলত প্রকাশ পাবে না, মূলত এই দ্বৈত প্রচ্ছন্ন জিনের উপস্থিতির কারণে, তখন তাকে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলবো। যেমন মুখবধিরতা এখানে একটি প্রধান বৈশিষ্ট্য। মুখবধির বলতে আমরা যেটা বুঝি যে হয়তো সে কানে শুনবে না এবং বলতে পারবে না, মানে এক কথায় বোবা। এদের বৈশিষ্ট্যের যে জিনোটাইপটা, এটা এরকম এই দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিসের কারণে হয়ে থাকে। এখানে এই দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস যদি আমরা বলি, তাহলে এখানে মুখ বধিরতা দিয়ে আমরা এটি প্রকাশ করব। মুখ বধিরতা, মুখ বধিরতা এখানে প্রকাশের জন্য আমরা একটা জিনোটাইপিক যে ব্যাখ্যা দিব, সেখানে আমরা বলবো যে ডি ও ই স্মল ডি স্মল ই এই দুটি প্রচ্ছন্ন জিন এই মুখ বধিরতার জন্য দায়ী। তার মানে আমরা যদি বলি যে স্মল ডি স্মল ই ক্যাপিটাল ই, এটা কিন্তু মুখ বধিরতা প্রকাশ পাবে না। যদি কোনো কারণে আমরা যদি বলি যে স্মল দুটো ডি এবং স্মল দুটো ই একসাথে থাকে, এই দ্বৈত প্রচ্ছন্ন অবস্থায় যদি থাকে, প্রচ্ছন্ন অবস্থায় থাকলেই তাহলে সে মুখ বধির হবে। যদি এই দুইটা বৈশিষ্ট্য যে কোনো একটা জিন, মানে হয় স্মল ডি অথবা স্মল ই, দুটো যদি একই সাথে না থাকে, হোমোজাইগাস অবস্থায় না থাকে, তখন তার মুখ বধিরতা প্রকাশ পাবে না, তখন সে স্বাভাবিক হবে। তো আমরা প্রথমে এটা প্রকাশ করার জন্য যে পিতামাতা নেব, সেই পিতামাতার জিনোটাইপের ক্ষেত্রে আমরা দুজনকেই মুখ বধির ধরবো, মানে পিতা মাতা F1 জনুতে। এটা যদি হোমোজাইগা ফিনোটাইপ হয়, ফিনোটাইপটা হলো এরকম, ফিনোটাইপটা হলো মুখ বধির, বাবাও মুখ বধির হবে, মাও মুখ বধির হবে। বাবাও মুখ বধির, মাও মুখ। এর জিনোটাইপটা কি হবে তাহলে? জিনোটাইপটা আমরা ধরে নিলাম এটা স্মল ডি ক্যাপিটাল ই অথবা ক্যাপিটাল ডি স্মল ই, এবং এখানে স্মল ডি ক্যাপিটাল ই। এখন দেখো এটা মুখ বধির কেন হলো, যে তার এই যে স্মল ই এবং স্মল ডি এটা কিন্তু হোমোজাইগাস অবস্থায় আছে। এই প্রচ্ছন্ন জিন দুটো হোমোজাইগাস অবস্থায় থাকার কারণে এই যে দুটি প্রকট জিন, এই দুটি প্রকট জিনের বৈশিষ্ট্য তারা প্রকাশ পেল না। এটাকে বলা হয়, এটাকে কি বলা হবে? এটা কি বলা হবে? দ্বৈত প্রচ্ছন্ন, মানে দ্বৈত, এই প্রচ্ছন্ন জিনটা দ্বৈত অবস্থায় থাকার কারণে এই যে প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। এজন্য এটিকে আমরা বলবো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তার এটা হলো এপিস্ট্যাটিক জিন, এটা হলো হাইপোস্ট্যাটিক জিন। এ মূলত বাধা দিছে আর এ হলো বাধাপ্রাপ্ত হয়েছে। এই প্রচ্ছন্ন অবস্থা থাকার কারণে সে বাধা দিচ্ছে, এটা হলো এপিস্ট্যাটিক, এটা হাইপোস্ট্যাটিক। এর যদি গ্যামেট বলি আমরা, গ্যামেট কীরকম হবে? গ্যামেটগুলো দেখো, ক্যাপিটাল ডি হবে, স্মল ই হবে, একটা গ্যামেট। যেহেতু দুই ধরনের জিন, দুটো করে গ্যামেট হবে, স্মল ডি ক্যাপিটাল ই এবং স্মল ডি ক্যাপিটাল ই। এখানে যদি একই ধরনের
F1 জনুতে যারা উৎপন্ন হবে, F1 জনুর যারা বংশধর হবে সবাই দেখো ক্যাপিটাল ডি স্মল ডি এবং স্মল ই ক্যাপিটাল ই হবে। তার মানে এখানে কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় ডি বা ই একসাথে নেই। তার মানে এটা কিন্তু স্বাভাবিক বাকশ্রবণযুক্ত, স্বাভাবিক বাকশ্রবণযুক্ত হবে। মানে তারা স্বাভাবিক বাক ও শ্রবণ যুক্ত হবে, স্বাভাবিক বাক ও শ্রবণ ক্ষম। তার মানে হলো তারা কথাও বলতে পারবে, শুনতেও পারবে, তারা মুখ বধির হবে না। তা প্রথম বংশধরে যারাই আসবে তাদের সবার জিনোটাইপ হবে জিনোটাইপটা হবে এটা, এবং এটা হবে তার ফিনোটাইপ। এবার আমরা ফার্স্ট জেনারেশনে পেলাম সবাই স্বাভাবিক বাকশ্রবণযুক্ত হবে। এখন আমরা সেকেন্ড জেনারেশনে দেখব তাদের কি ধরনের পরিবর্তন হয়। F2 জনুর ফলাফল, F2 জনুর ফলাফলে আমরা দেখব যে F1 জনুতে যেটা পেলাম ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই এবং স্মল ই সব স্বাভাবিক হয়েছে। তাদের জিনোটাইপ হবে 4 ধরনের। ক্যাপিটাল ডি, গ্যামেটগুলো হবে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, স্মল ই, স্মল ডি, ক্যাপিটাল ই এবং স্মল ডি, ক্যাপিটাল স্মল ই। এই তো এখন যদি চেকার বোর্ডে আমরা দেখি, F2 জনুর ফলাফলটা যদি আমরা চেকার বোর্ডে দেখি, তাহলে আমরা একটা চেকার বোর্ড আঁকি এখানে। গ্যামেটগুলো আমরা বসাই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই, একইভাবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ডি স্মল ই। এখন আর গুণন করো, তাই এখানে হবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই। একইভাবে এটাও হবে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল স্মল ই স্মল ই। এখানে হবে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই, স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। এটাও হবে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ই স্মল ই। এটাও স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, স্মল ডি স্মল ই স্মল ই। এবার আমরা দেখব যেখানে যদি প্রচ্ছন্ন অবস্থায় ক্যাপিটাল স্মল ই এবং স্মল ডি থাকে তাহলে সেটি হবে মুখ বধির অথবা স্বাভাবিক। তো এটা তো অবশ্যই স্বাভাবিক, এটা স্বাভাবিক।
এটাও স্বাভাবিক, এখানে হোমোজাইগাস অবস্থায় নাই। এটাও স্বাভাবিক। এই যে হোমোজাইগাস অবস্থায় দুটি ই আছে, এটা মুখ বধির হবে, এটা মুখ বধির। এটা কি হবে? স্বাভাবিক। এটা মুখ বধির। মুখ বধির, এটাও মুখ বধির। এটা তো মুখ বধির অবশ্যই হবে, কারণ সে তো পুরো সবই স্মল, তার মুখ বধির। এটাও দুটো স্মল ডি আছে, মুখ বধির। এটাও মুখ বধির হবে। আর এটা হবে স্বাভাবিক। এটাও হবে মুখ বধির, যেটা স্মল আছে, মুখ বধির। আচ্ছা, তো আমরা এখানে স্বাভাবিক কয়টা পেলাম আর মুখ বধির কয়টা পেলাম সেটা আমরা দেখব। F2 ফলাফলে আমরা স্বাভাবিক পেলাম হলো স্বাভাবিক মুখ বধির। স্বাভাবিক 1 2 3 4 5 5, এই যে একটা স্বাভাবিক। স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। 5 6 7 8 9, তা স্বাভাবিক হবে 9টি, এবং মুখ বধির হবে 1 2 3 4 5 6 7, 7টি। তার মানে এর অনুপাত হবে 9:, মুখ স্বাভাবিক এবং মুখ বধিরের অনুপাত হবে 9:7। এটাও 16টি হবে মোট অনুপাতিক ফল, কিন্তু হওয়ার কথা ছিল 9:3:1। এটার অনুপাত হওয়ার কথা ছিল 16, মোট অনুপাত হওয়ার কথা ছিল 16। তার মানে এখানেও এই যে অ্যাপিস্ট্যাটিক প্রচ্ছন্ন অবস্থায় দুটি স্মল ডি অথবা দুটি স্মল ই থাকার কারণে অন্য যে বৈশিষ্ট্য সেটি প্রকাশে বাধা পেল, যার কারণে সে 60টি মুখ বধির সেকেন্ড জেনারেশনে আমরা পেলাম। এটাই মূলত দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস। তো এটি প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম অ্যাপিস্ট্যাসিস জিন বলে থাকি আমরা একে। এই অ্যাপিস্ট্যাসিস আজকে আমরা পড়লাম, প্রকট অ্যাপিস্ট্যাসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম।